আমরা আমাদের আজকে রাত্রিকালীন ক্লাসে কনস্টেবল থেকে এটিএসআই যে পরীক্ষা হয়েছিল 2023 সনে, এই পরীক্ষা যে সকল প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। কারণ আমরা এখন আর ওই সাবজেক্ট বা বিষয় অনুযায়ী আসলে আমাদের পড়ানোর মতো এখন আর কোনো সুযোগ নাই, সময় নাই। তো প্রশ্ন হলো, কেস ডায়েরি বলতে কি বোঝায়? আসলে কেস ডায়েরি কখনো এটিএসআই বা টিএসআই লিপিবদ্ধ করেন না। একজন টিএসআই বা এটিএসআই কখনোই কেস ডায়েরি লিপিবদ্ধ করেন না। তো কে লিপিবদ্ধ করেন কেস ডায়েরি? কেস ডায়েরিটা লিপিবদ্ধ করে থাকেন কমপক্ষে একজন এএসআই থেকে ঊর্ধ্বে ঊর্ধ্ব পদমর্যাদা যারা আছেন, তারা যারা কিনা থানায় নিয়মিত কাজ করেন, তারা আসলে এটিএসআই কখনোই কেস ডায়েরি লেখেন না। কিন্তু তাই বলে এটিএস এর যে প্রশ্ন আসবে না তা কিন্তু নয়। এই জন্য বলছে কেস ডায়েরি বলতে কি বোঝায় বা কেস ডায়েরি কাকে বলে। এখন এই ধরনের প্রশ্ন আসলে আমরা এক একজন এক এক ভাবে লিখি। তো আমাদের উত্তরটা একটু ভালো হতে হবে। আমি আগেই যেটা কথা বলি, যেমন আমরা প্যারেটে গেলে একসাথে 5-10 জন যাই, কেউ জিএস পায়, কেউ কমান্ডেশন পায়, কেউ বা দাবর মানে কি পিডি পায়। কারণটা কি? সে তো খালি গায়ে যায় নাই। তার লেখার ধরন তো। কেস ডায়েরি কাকে বলে? মোবারক, কেস ডায়েরি কাকে বলে? হাফিজ, কেস ডায়েরি কাকে বলে রংপুর? আসসালামু আলাইকুম স্যার। কেস ডায়েরি কাকে বলে? রাজলক্ষ্মী, কেস ডায়েরি কাকে বলে? স্যার, সিআরপিসি 172 ও পিআরবি 263 অনুযায়ী কেস ডায়েরি বলতে বোঝায় কোন ধর্তব্য অপরাধের রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার তদন্তর স্বার্থে প্রতিদিনের কার্যক্রম যে সরবরাহকৃত যে কাগজে লিপিবদ্ধ করে তাকে কেস ডায়েরি বলে। অর্থাৎ আমরা লিখবো সিআরপিসির 172, পিআরবি 263, 64ও আমরা দিতে পারি। পিআরবি 264 বিধি অনুযায়ী কেস ডায়েরি বলতে বোঝায় ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার তদন্তের স্বার্থে মামলার দৈনন্দিন কার্যক্রম সরকার নির্ধারিত যে বইতে লিপিবদ্ধ করে থাকেন সেটাকে বলা হয় কেস ডায়েরি। আমরা কি লিখবো? ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার তদন্তের স্বার্থে মামলার দৈনন্দিন কার্যক্রম সরকার নির্ধারিত ফর্মে যে বিষয়গুলো লিপিবদ্ধ করে থাকেন বা এই ঘটনার বিষয়াদি যে কাগজে লিপিবদ্ধ করে থাকেন সেটি হলো কেস ডায়েরি। বক্তব্য ঠিক আছে? কি আহ নাজমুল, তোমার কি মনে আছে এটার? অর্থাৎ আমরা লিখবো সিআরপিসির 172, পিআরবি 263, 264 বিধি অনুযায়ী কেস ডায়েরি হলো ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক মামলার বিষয়বস্তু লিপিবদ্ধকরণের নথি। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এখানে প্রশ্ন এসছে, কেস ডায়েরি লেখার সাধারণ নিয়মাবলী আলোচনা করুন। কেস ডায়েরি লেখার নিয়মাবলী। তাহলে আমরা আবার কি করব? আমরা আবার যাব সিআরপিসির 172, পিআরবি 264 বিধি অনুযায়ী কেস ডায়েরি লেখার নিয়ম হলো, কেস ডায়েরি সব সময় 2 কপি লিপিবদ্ধ করিতে হইবে, অর্থাৎ কার্বন যোগে লিপিবদ্ধ করিতে হইবে। প্রত্যেকটি মামলার আলাদা আলাদা কেস ডায়েরি লিখতে হবে। প্রতিদিনের কেস ডায়েরি প্রতিদিন লিখতে হবে। একই সাথে দুটি কেস ডায়েরি লিপিবদ্ধ করা যাবে না। যে স্থানে বেশি তদন্ত করা হচ্ছে কেস ডায়েরিতে সেই স্থানটি উল্লেখ করতে হবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। কেস ডায়েরি কার্বন যুক্ত হিসেবে 2 কথা হবে। ভালো কথা। যেখানে বসে লিখবেন সেখানে কেস ডায়েরির নিচে তার সারমর্মটা লিখতে হবে, অর্থাৎ সেখানে বিস্তারিত লিখতে হবে।
আর কেস ডায়েরি সাধারণত বলা আছে বাংলা ভাষায় লিপিবদ্ধ করতে হবে। তদন্তকারী কর্মকর্তা স্বহস্তে লিপিবদ্ধ করবেন। এখানে অন্য কোনো ধারা ওই সাক্ষ্য আইনের 35 অমুক তমুক হাবিজাবি এগুলো দেওয়ার কোনো সুযোগ নাই। কেস ডায়েরি তোমাদের প্রশ্ন না, তারপরে তোমাদের পরীক্ষায় আসছে, কাজে কাজে দিতে হবে। বিষয়টা বোঝা গেছে শরীফুল? জি স্যার। প্রশ্ন আসছে, পুলিশ কর্তৃক আটককৃত বন্দীকে হাজতখানায় প্রেরণের পূর্বে করণীয় আলোচনা করুন। দেখো, পুলিশ কর্তৃক আটককৃত বন্দীকে হাজতখানায় প্রেরণের পূর্বে করণীয় আলোচনা করুন। এক একজনে এতগুলো এতগুলো ধারা দিছে, কিন্তু মূলত ধারা কোনটা সোহেল? 328 আচ্ছা, অর্থাৎ এই প্রশ্নটা হলো এরকম যে আপনি ফাঁড়ির ইনচার্জ, আপনারই ফাঁড়ির একজন কনস্টেবল অমুক, সে হত্যা মামলায় ক নামক ব্যক্তিকে গ্রেপ্তার করে ফাঁড়িতে নিয়ে এসেছেন। আপনি ইনচার্জ হিসেবে কি পদ্ধতি অনুসরণ করে এই গ্রেপ্তারকৃত আসামিটাকে হাজতে রাখবেন? পিআরবি 328। এর বাইরে আর কিছু নাই। থানা হাজতে আসামি রাখার পূর্বে বা ফাঁড়িতে আসামি রাখার পূর্বে যে করণীয়, এই করণীয় সম্পর্কে বলা হয়েছে পিআরবি 328 বিধিতে। প্রথমে কি বলা আছে? যে আসামিটাকে আনা হয়েছে, সে আসামির শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে তাহলে নিরপেক্ষ সাক্ষী দ্বারা এই আঘাতের চিহ্নের বিষয়টি উল্লেখপূর্বক জেনারেল ডায়েরিতে নোট করতে হবে। হাজতখানায় রাখার পূর্বে দেখতে হবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা। যদি থাকে তাহলে নিরপেক্ষ সাক্ষীর সম্মুখে এই আঘাতের বিষয়টি তাকে দেখিয়ে ডায়েরিতে নোট করতে হবে। হাজতখানায় প্রবেশের পূর্বে দেখতে হবে হাজতখানায় যে আসামি যে যাচ্ছে তার পরিধেয় বস্ত্র ছাড়া অন্য কোনো বস্ত্র তার সাথে আছে কি। এরপরে হাজতখানায় সে আত্মহত্যা করতে পারে বা পালিয়ে যেতে পারে এরকম কোনো কিছু আছে কিনা। নারীদের ক্ষেত্রে একটা কথা বলা হয়েছে, ধর্মীয় বিধান অনুযায়ী তার শাখা বা শঙ্খ বা চুড়ি, যদি কাচের চুড়ি থাকে, সেটা হাজতখানায় প্রবেশের অনুমতি দেওয়া যাবে, অন্যগুলো প্রবেশ করতে দেওয়া যাবে। অর্থাৎ এখানে সর্বসাকল্যে যে কথাটি আমরা বুঝতে পারছি সেটি হলো একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে বা ফাঁড়িতে আনা হয়েছে, আপনি কি পদ্ধতি অনুসরণ করে তাকে হাজতে রাখবেন? তার প্রথমে তো আপনি তার দেহটা তল্লাশিও করবেন। তার শরীরে আঘাতের চিহ্ন থাকলে সেটাও আপনি জেনারেল ডায়েরিতে নোট করবেন। বা হাজতখানায় সে পালিয়ে যেতে পারে বা আত্মহত্যা করতে পারে বা সে কাউকে খুন করতে পারে এরকম কোনো কিছু আছে কিনা দেখতে হবে। এরপরে তার শরীরে যে সকল পরিধেয় বস্ত্র আছে সেগুলো যদি মারাত্মক কিছু না হয়, অর্থাৎ পরিধেয় বস্ত্র ছাড়া অন্য কিছু রেখে তাকে হাজতখানায় প্রবেশ করতে হবে। এখানে ওই পিআরবি 312, 321 ইত্যাদি আসার কোনো সুযোগ নাই। প্রশ্ন হলো, পুলিশ কর্তৃক আটককৃত বন্দীকে হাজতখানায় প্রেরণের পূর্বে করণীয় আলোচনা করুন। এ সম্পর্কে টোটাল উল্লেখ করা আছে পিআরবি 328 বিধিতে। কি কারো কোনো মন্তব্য আছে এই সম্পর্কে? কি কোনো মন্তব্য আছে? না স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার, ওভারঅল ক্লিয়ার স্যার। স্যার 322 যে দিছে স্যার পিআরবি। কোনো ভুল দেওয়া আছে? দেখো, আমি তোমাদেরকে বলি, পিআরবি 328 বলা আছে বন্দীদের হাজতখানায় নেওয়ার পূর্বে পরীক্ষা। সেখানেই বলা আছে কি করবেন। 322 যদি আমরা আসি, দেখো কি বলছে। এই জন্যই আমাদের বড় সমস্যা যে এত ভাও ধারা দিছে আর পিআরবি দিছে যেটা তোমাদের জন্য কষ্টকর। 322 কি বলা আছে দেখো, পুলিশের তত্ত্বাবধানে গ্রেপ্তারকৃত ব্যক্তির সম্পত্তি, অর্থাৎ পুলিশের তত্ত্বাবধানে যে ব্যক্তি রয়েছে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সম্পত্তির সম্পর্কে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করবেন বলছে। ফৌজদারি কার্যবিধির 51 ধারা মোতাবেক কোনো ব্যক্তিকে তল্লাশি করা হলে যে মালামাল গুলো পাওয়া যায় সেটা আপনি কি করবেন? আর আমার এখানে প্রশ্ন হলো, আসামিটাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে, আপনি কি পদ্ধতি অনুসরণ করে তাকে হাজতে রাখবেন?
আর 322-এর প্রশ্ন হলো যাকে দেহ তল্লাশি করে তার কাছে যে মালামাল গুলো পাওয়া গেছে সেটা কি পদ্ধতি অনুসরণ করে আপনি মালামাল গুলো নেবেন। ওটা হলো গ্রেপ্তারি কর্মকর্তার কর্তৃক, আর এটা হলো থানায় যিনি দায়িত্বে আছেন, হাজতখানার দায়িত্বে, তার করণীয় কি আসামি একটা থানায় হাজতে রাখার জন্য। বিষয়টা ক্লিয়ার মোবারক? জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে আমাদের ভুলটা কোথায়? আমরা ফাও ধারা দিচ্ছি না? জি স্যার। কি রাজীব, আমার কথা বোঝা গেছে যে ফাও খাইতে খাইতে কি অবস্থা হয়েছে? হুম? এই ফাও ধারা দিয়ে আমাদের অবস্থাটা কঠিন হয়ে গেছে। কি দীপ্তি রানী, আমার কথা কি শুনতে পাচ্ছ তুমি? শুনতেছি স্যার। আইনের বই না পড়লে বুঝবা না, এগুলো অনেক কিছু এরকম থাকে। আমাদের জান্নাতুল কই আজকে? রাজলক্ষ্মী, স্যার, জান্নাত কো? স্যার জান্নাতুলের তো আসার কথা ছিল, কিন্তু এখন তো দেখতেছি না ক্লাসে। আচ্ছা, যাক। পরবর্তী প্রশ্ন, পুলিশ সদস্য ক 3 মাস পর মুনাফা সহ ফেরত প্রদানের শর্তে তার সহকর্মী খয়ের নিকট হতে 1 লক্ষ টাকা ধার নিল। ক সময় মতো টাকা পরিশোধ না করায় খয়ের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দাখিল করলো। আইন ও বিধি মোতাবেক উভয়ের আচরণ বিশ্লেষণ করুন। এটা কোথাকার প্রশ্ন? এটা কোন আইনের প্রশ্ন? স্যার পিআরবি অ্যাকশন স্যার। 109 ধারা বিধি স্যার। 109। এই হাফিজ, এটা কত পিআরবি? হাফিজ তো পড়ে না, এ তো মুশকিল, বড় বিপদ। স্যার 109 পিআরবি। কি বলা আছে 109? বলো তো হাফিজ। স্যার আমি পড়তেছি স্যার। পড়বে কেন? তুমি মুখস্থ বলতে পারো না? মুখস্থ করছিলাম স্যার, ভুলে গেছি মুখস্থ। পিআরবি 109 বলা আছে কোন পুলিশ সদস্য তিনি যে এলাকাতে কর্মরত আছেন সেই এলাকায় কোনো ব্যক্তির নিকট থেকে কোনো টাকা পয়সা ধার গ্রহণ করতে পারবেন না, এমনকি কাউকে ধার দিতেও পারবেন না। অর্থাৎ টাকা ধার দেওয়া ধার নেওয়া উভয় অপরাধ। আলোচ্য প্রশ্নে যিনি টাকা ধার দিয়েছেন তিনিও পিআরবি 109 ধারার বিধান লঙ্ঘন করেছেন, আর যিনি ধার দিয়েছেন তিনিও 109 ধারার বিধান লঙ্ঘন করেছেন। এখানে ওই পুলিশ আইনের 7 ধারা বা পুলিশ আইনের 57 এগুলো আসার কোনো সুযোগ নাই। বক্তব্যটা হলো একজন পুলিশ সদস্য তিনি কোনো অবস্থাতেই টাকা ধার নিতেও পারবেন না, দিতেও পারবেন না। আমার কথা কি বুঝতে পারছো না বোঝা নাই? বুঝছি স্যার। কি কারো কোনো বুঝতে পারছি। মন্তব্য আছে এই সম্পর্কে? টাকা ধার নেওয়া এবং দেওয়া তো দুটোটা তো অপরাধ, সেক্ষেত্রে স্যার তার শাস্তি হলে কি পুলিশ আইনের 7 আসবে না স্যার? আমরা শাস্তি চাচ্ছি না তো এখানে, তার উভয়ের কার্যক্রমের কথা বলা হয়েছে, বুঝতে পারছো? সঠিক স্যার। তাদের উভয়ের কার্যক্রমের কথা বলা হয়েছে, কাজে কাজে এখানে অন্য কোনো কিছু আসার কোনো সুযোগ নাই। হ্যাঁ, কারো কিছু বলার আছে এই সম্পর্কে? না স্যার। দেখছি তোমার এখানে ওই আমরা ফেসবুকে গ্রুপে অ্যাড করার জন্য জি আমি স্যার। রিকোয়েস্ট পাঠাইছি, তুমি অ্যাকসেপ্ট করে তুমি আমাকে রিকোয়েস্ট পাঠাও, তাহলে তোমাকে আমরা গ্রহণ করব, তখন ভিডিও গুলো দেখতে পারবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। যদিও ভিডিওগুলো ইউটিউবে তোমাকে সার্চ করতে হবে, ইউটিউবে ল গার্ড শিকড় লিখলে সেগুলো তুমি দেখতে পারবা। যাই হোক, পরবর্তী প্রশ্ন। তাহলে আমরা বুঝলাম যে এখানে প্রশ্ন কি আসছে। এখন সরাসরি কিন্তু প্রশ্নটা আসতে পারতো যে টাকা ধার দেওয়া ধার নেওয়া অপরাধ কি, তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝতাম, তাই না? কিন্তু এখানে বলছে যে একজন পুলিশ সদস্য আর একজন পুলিশ সদস্যের নিকট থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছে, তাকে মাসিক এত টাকা হারে মুনাফা দিবে, কিন্তু টাকা না দেওয়া তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। তো বিষয়টি সংক্রান্ত উভয়ের দায় দায়িত্ব উল্লেখ করুন। সেখানে এই 109 ধারার মধ্যে কথাটি এখানে উল্লেখ করা আছে। আসলে যদি 109 দিত তাহলে কিন্তু আমরা অনেকে বুঝতাম। হুম 109 যেহেতু এখানে মানে 109 কথা যেহেতু বলে নেই, আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, কি তাই না? স্যার আমি রিকোয়েস্ট দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে অ্যাড করে নিই।
তাহলে কি আমরা বুঝতে পারছি? আহ মোবারক, জি স্যার, বুঝতে পারছি স্যার। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বোঝায়? কোন কোন ক্ষেত্রে দেহ ও সম্পত্তি রক্ষায় মৃত্যু পর্যন্ত ঘটানো যায়? কোন কোন ধারা আসবে? রাকিব, সাউন্ড বন্ধ। হাফিজ, কোন কোন ধারা আসবে জানো? 96, 97, 100, 103 স্যার। হাফিজ, কোন কোন ধারা আসবে? স্যার এখানে 96, 97, 100, 103। তাহলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে বলো তো দেখি? নিজের নিজের জীবন রক্ষার্থে যে শক্তি প্রয়োগ করে আক্রমণকারীর আক্রমণ প্রতিহত করি তাকে আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার। আমরা যে কোনো লেখা, তোমাদের ক্যামেরা অনেকগুলোর বন্ধ হয়ে গেছে, ছবি ছবি দেখা যায় না অনেকের, ফারিজুরের খবর নাই। আমাদের লেখাটা হবে যে পেনাল কোডের 96 ধারায় উল্লেখ করা আছে যে আক্রমণকারীর হাত হতে নিজেকে রক্ষা করার উদ্দেশ্যে যে অধিকার প্রয়োগ করে আক্রমণকারীকে প্রতিহত করা যায়, এটি হলো আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। পেনাল কোডের নিম্ন বর্ণিত ধারায় এখানে লিখতে হবে, যেহেতু সম্পত্তি এবং দেহের কথা বলা হয়, তাহলে লাগবে পেনাল কোডের নিম্ন বর্ণিত ধারায় দেহ রক্ষার প্রয়োজনে একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তাহা অপরাধ হিসেবে গণ্য হইবে না। এরপরে আমরা 100 ধারার কথাটা লিখবো, যে পেনাল কোডের 100 ধারা অনুযায়ী এখানে আবার পিআরবি 153 দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এখানে কিন্তু কোনো পুলিশের কথা বলে নাই। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আমরা কি করি, ওই পিআরবি 153, পুলিশ আইনের 30 ক হাবিজাবি দিয়া ভর্তি করে থুয়ে দিই, 46 3, মানে আমাদের যা আছে আর কি বস্তা বাইরে আমরা দিয়ে দিই, তাই না? জি স্যার। ওটা দিব না স্যার। কি পুলিশের কথা বলছে? বলছে আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝেন? আত্মরক্ষার প্রয়োজনে কখন একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তা অপরাধ হইবে না, আর সম্পত্তি রক্ষার প্রয়োজনে একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও তাহা অপরাধ হিসেবে গণ্য হইবে না। তাহলে আমাদের ধারা কোনটা আসতেছে? 96, 97 দিলাম, আর এদিকে 100 এবং 103 ধারা দিলাম। আমরা সুন্দর করে লিখে দিলাম, ভালো কথা। তো এখানে পুলিশ আইনের 30 ক বা পিআরবি এটা কিন্তু আসার কোনো সুযোগ নাই। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার, বুঝছি স্যার। কে? বুঝতে ওমর পারছি হোসেন, স্যার। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ভালো কথা। পুলিশ কর্তৃক আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর করণীয় আলোচনা করুন। মুন্সি আকরামুজ্জামান, এ তো আমাদের ক্লাসের না। আকরাম তো আমাদের ক্লাসে এখনো আসে নাই, আসছিল? সামেদুল, স্যার, মুন্সি আকরামুজ্জামান স্যার যে আমার ইনচার্জ। আপনি ওহো, আসছিল স্যার আগে। বুঝতে পারছি। পুলিশ কর্তৃক আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর করণীয় আলোচনা করুন। অর্থাৎ আমরা সাধারণত মুখস্থ করে গেছি পরীক্ষায়, তো আমরা আগ্নেয়াস্ত্র ব্যবহারের আগে, সময়, পরে আমরা এটাই লিখি, কিন্তু উত্তরে বলছে কি আগ্নেয়াস্ত্র অলরেডি ব্যবহার করা হয়েছে, এখন পুলিশের করণীয়। তাহলে এটা কত পিআরবির প্রশ্ন? এটা জানো কি নাজবুল? পিআরবি 156 বিধি স্যার। আমরা লিখবো যে পিআরবি 156 বিধি অনুযায়ী পুলিশ কর্তৃক আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর যা পালন করতে হয় বা যা করণীয় নিম্নে আলোচনা করা হলো। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ লেখার ধরনটা আমাদের একটু সুন্দর করে লিখতে হবে, যে পুলিশ কর্তৃক। এবারে তো মনে করো যে প্রশ্নগুলো আমরা আলোচনা করেছিলাম, যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে করণীয়, আগ্নেয়াস্ত্র ব্যবহারের সময় করণীয়, পরে করণীয় আলোচনা করুন, বা পুলিশ কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, বা আগ্নেয়াস্ত্র ব্যবহারকালীন সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা এগুলো আলোচনা করব, ইতিমধ্যে আলোচনা করেছি কয়েকবার, আবার আমরা আলোচনা করব। আমরা আগে প্রশ্নগুলো শেষ করি না, আমাদের সময় এখনো আছে। তাহলে কি আমরা বুঝতে পারছি না বুঝি নাই? বুঝতে পারছি স্যার। বুঝছি স্যার।
তাহলে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর করণীয় কি? পিআরবি 156 বিধিতে কি বলা আছে? আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর যতগুলো মারা গেছে সে লাশগুলো হাসপাতালে পাঠাতে হবে, যারা আহত আছে তাকেও হাসপাতালে প্রেরণ করতে হবে, নাকি? গুলির খোসাগুলো কুড়াতে হবে, কার্তুজগুলো সংগ্রহ করতে হবে কি, এবং বিস্তারিত প্রতিবেদন কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হবে, এরকমই নাকি? জি স্যার। আচ্ছা। সমন এবং গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে পার্থক্য লিখুন। দেখো, যদি কারো মনে না থাকে, পার্থক্যটা যদি মনেও না থাকে, তাহলে একপাশে সমন কত, সিআরপিসির কত ধারা হাফিজ? হাফিজ কত ধারা? হাফিজ সমন কত ধারা? সমন মনে নাই? 68 দ্বারা স্যার, 68 দ্বারা কেমন স্যার? 68 দ্বারা। আরে হাফিজরা জিজ্ঞাসা করে, যারা জিজ্ঞাসা করছে সে উত্তর দেখ। গ্রেপ্তারি পরোয়ানা কত ধারা হাফিজ? গ্রেপ্তার 78, গ্রেপ্তারি 78 না? 75 ধারা স্যার। আরে সমস্যা রে, আমি আশাবাদী আমার এখানে যারা আছে সবাই ভালো রেজাল্ট করবে। তুমি কি করবে ভাই? তুমি একটু পড়ো ভালো করে। প্রশ্ন আসছে সমন এবং গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে পার্থক্য লিখুন। মনে করে আমাদের মনে নাই, তাহলে আমরা এক পাশে লিখবো 68 আর এক পাশে লিখবো 75। সমনের ক্ষেত্রে লিখবো যে সমনের ক্ষেত্রে যেটা আমরা লিখবো যে সমনটা একজন আসামির নামে দেয়া যায়, সাক্ষীর নামে দেওয়া যায়, কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা 75 ধারা অনুযায়ী শুধুমাত্র আসামির নামে দেওয়া যায়। সমন নির্ধারিত সময়ের পরে সমন কার্যকারিতা থাকে না, কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা আসামি গ্রেপ্তার কিংবা আদালতে হাজির না হওয়া পর্যন্ত এটা কার্যকর। সমনের ক্ষেত্রে লটকিয়ে জারি করা যেতে পারে। সমন কি লটকিয়ে জারি করা যায়? জি স্যার, যায় স্যার। গ্রেপ্তারি পরোয়ানা কখনো লটকিয়ে জারি করা যায় না। তার মানে এইরকম বুদ্ধি করে যদি কয়েকটা পার্থক্য লিখতে পারে তাও পাস। স্যার আমার একটু ছোট্ট একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এই যে গ্রেপ্তার কাকে বলে স্যার লিখলাম, তার প্রশ্ন গ্রেপ্তারি পরোয়ানা কত প্রকার স্যার? গ্রেপ্তারি পরোয়ানা 2 প্রকার, একটা কি স্যার জামিনের অযোগ্য আর একটা জামিনের যোগ্য। গ্রেপ্তার কাকে বলে না, গ্রেপ্তারি পরোয়ানা বলতে কি বুঝেন? আমাদের উত্তরটা হবে গ্রেপ্তারি পরোয়ানা বলতে বোঝায় সিআরপিসির 75 ধারা অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা বলতে বোঝায় যে পরোয়ানা বলে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা যায়, এই ধরনের পরোয়ানাটাকে বলা হয় গ্রেপ্তারি পরোয়ানা। বিষয়টা ক্লিয়ার? গ্রেপ্তারি পরোয়ানা সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটা হলো জামিনযোগ্য, একটা জামিনের অযোগ্য। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আরেকটা বিষয় দেখো, কেউ যদি বলে পরোয়ানা বলতে কি বোঝেন বা পরোয়ানা কত প্রকার, দেখো অনেকে বলছে 96 ধারা, 98 ধারা, 100 ধারা। শোনো, পরোয়ানার নির্দিষ্ট করে কোনো উদাহরণ নাই, পরোয়ানার নির্দিষ্ট কোনো উদাহরণ নাই বা কোনো ব্যাখ্যা নাই বা কোনো সংজ্ঞা নাই। পরোয়ানা মানে হলো আদেশনামা বা হুকুমনামা, ইংরেজিতে যেটাকে বলা হয় অর্ডার শিট। বুঝতে পারছো? তো পরোয়ানা হলো আদালতের হুকুমনামা বা আদেশনামা বা অর্ডার শিট। এখানে যারা বিভিন্ন ধারা দিছে, ধারা না জানে শুনে দিছে, ধারা আমরা দেব না। আমরা যেটা আলোচনা করতে চাচ্ছিলাম যে সমন এবং গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে পার্থক্য। যদি কখনো মনে না থাকে তারপরেও কি করবা, মাঝে একটা টান দিবা, টান দিয়ে বাম পাশে লিখবা 68 ধারা, ডান পাশে লিখবা হলো 75 ধারা। বাম পাশে লিখবা সমন, ডান পাশে লিখবা গ্রেপ্তারি পরোয়ানা। তো গ্রেপ্তারি পরোয়ানা আসামির নামে দেওয়া হয়ে থাকে, এটি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বলবৎ থাকে। গ্রেপ্তারি পরোয়ানা আসামির নাম ঠিকানা সবকিছুই থাকে। তো গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি এখানে আরেকটা বিষয় বলা আছে যে গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে যে বিষয়টি বলা আছে যে যে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে আসামিকে গ্রেপ্তার করে সেই আদালতে সোপর্দ। আর
সমনের ক্ষেত্রে যে কথাটি বলা আছে সেটি হলো সমনটা সাক্ষীর নামে সাধারণত দেওয়া হয়ে থাকে, অনেক সময় আসামির নামে দেওয়া হয়ে থাকে। সমন প্রদত্ত ব্যক্তিকে না পেলে লটকিয়ে জারি করা যায়, গ্রেপ্তারি পরোয়ানার কোনো সুযোগ নাই, তাকে না পেলে অন্য কাউকে গ্রেপ্তার করার কোনো সুযোগ নাই। গ্রেপ্তারি সমন পাঠ করেও জারি করা যায়। এই রকমের কিছু বিষয় যদি তুমি উল্লেখ করে দাও তাও তোমার এখানে না পারতে পারবে। আর পিআরবি এত টিআরবি এত কোনো সুযোগ নেই। পিআরবি সন্দেহের সময় এখানে বলতে সমন, সমনের ক্ষেত্রে কি পিআরবি আছে নাকি? পুলিশকে নির্দেশনা দিয়েছে যে পুলিশ তুমি সমন যখন জারি করতে যাবা, জারি করার সময় কি পদ্ধতি তুমি অনুসরণ করবা, গ্রেপ্তারি পরোয়ানার ফর্মের কথা ওখানে বলা হয়েছে। তো আমাদের আসলে বুঝতে হবে প্রশ্নগুলো হলো সিআরপিসি সমন এবং গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে পার্থক্য। এখানে পিআরবি তুমি না দিলে তোমার কোনো সমস্যা নেই। আমার কথা কি বুঝতে পারছো না বোঝা নাই? স্যার এই হ্যাঁ, সমনকে পিআরবি 471 ঘ হবে স্যার। 71-এর মধ্যে সব বলা আছে, 471-এর মধ্যে বিস্তারিত উল্লেখ করা আছে। আমার কথা বুঝতে পারছো? বুঝতে পারি স্যার। আচ্ছা, ট্রাফিক সাইন এবং ট্রাফিক সংকেতের মধ্যে পার্থক্য কি? ট্রাফিক সাইন কাকে বলে? কি আজাদ? সংকেত কোনটা রাস্তা হয়। জাফর ইকবাল, ট্রাফিক সাইন এবং ট্রাফিক সংকেত কাকে বলে? নাজমুল, কাকে বলে? না দেখে পারবো না স্যার। এটা কত ধারায় বলা আছে? স্যার স্যার 2014 দ্বারায় সড়ক পরিবহন আইনের। আচ্ছা, ট্রাফিক সাইন, সাইনটা কি রাস্তায় থাকে না? স্যার জি স্যার, রাস্তা খুব ইস্যুতে দেওয়া থাকে বিভিন্ন অঙ্কন অঙ্কন করে দেওয়া থাকে না এটা? জি স্যার। সঠিক স্যার, যেটা অ্যারো চিহ্ন বলা হয়েছে স্যার। সংকেত কোনটা? সংকেত স্যার যেটা হাত দিয়া বা ইশারা দিয়া বা আলোর মাধ্যমে যেটা আমরা করি। আলোর মাধ্যমে সংকেতটা ইশারা আলোর দিয়ে মাধ্যমে দেওয়া যেতে পারে, বাহুর মাধ্যমে দেওয়া যেতে পারে। সঠিক স্যার। হাতের মাধ্যমে দেওয়া স্যার। এগুলো এইভাবে কোনো পার্থক্য দেখা নাই, তুমি যতটুকু বানিয়ে দিতে পারো ততটুকু, শুধু ধারাটা ঠিক রাখবে। পাস করার ফোন দিয়ে, এটা বুঝতে পারছো আমার কথাটা? জি স্যার। শোনো, ট্রাফিক সাইন, এখানে এমনও আসতে পারে ট্রাফিক সাইন এবং ট্রাফিক সংকেত। সাইনের বাংলা কি? সংকেত। একই অর্থ, বিষয়টা কিন্তু মানে একটা একভাবে ব্যবহার হচ্ছে। যাই হোক, সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী কোন কোন পরিবহন রুট পারমিট থেকে অব্যাহতি প্রাপ্ত? এটা কত ধারার প্রশ্ন? 30 ধারা স্যার। সড়ক পরিবহন 30 স্যার। 30 দ্বারা স্যার। প্রশ্ন আসে, এই প্রশ্নটাই আবার এর আগের পরীক্ষায় আসছে, 22-এ আসছিল যে একজন টিএসআই, একজন টিএসআই একটা লালবাহী অ্যাম্বুলেন্স আটক করেছে। তো আটক করার পরে দেখা গেল লালবাহী অ্যাম্বুলেন্সের কোনো রুট পারমিট নাই এবং চালকের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ। টিএসআই করণীয় কি? 30 ধারার প্রশ্নটা আসছিল। তো দেখা গেল যে লাশবাহী কোনো যানবাহনের রুট পারমিটের প্রয়োজন নাই। তাহলে কি অপরাধ হয়েছে? তার তার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এটা তার অপরাধ। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এই জন্য জিনিসগুলো একটু খেয়াল করবা যে টেকনিক্যালি প্রশ্নগুলো আসে। এখানে সরাসরি বলে দিল যে কোন কোন যানবাহনের রুট পারমিটের অব্যাহতি প্রাপ্ত বা কোন কোন যানবাহনের রুট পারমিটের প্রয়োজন নাই। তাহলে আমরা এই 30 ধারার মধ্যে যে যানবাহন গুলো আছে সেগুলোর কথা এখানে বলবো, এই তো নাকি? তো সেখানে বলা আছে সরকারি কাজে যে সকল যানবাহন সেগুলো রুট পারমিটের প্রয়োজন নাই। ব্যক্তিগত যেগুলো যে ব্যক্তিগত যেগুলো যানবাহন আছে, প্রাইভেট কার, এগুলো এগুলো কি রুট পারমিট প্রয়োজন আছে প্রাইভেট কারের? না স্যার। আচ্ছা, জরুরি কাজে ব্যবহারযোগ্য যানবাহন যেগুলো সরকারি কাজে বা যারা দুর্যোগের কাজে ব্যবহার করে যেগুলো গাড়ি বা রিকুইজিশনকৃত গাড়ি বা কোনো অ্যাম্বুলেন্স বা লাশবাহী গাড়ি,
এগুলো কি কোনো রেজিস্ট্রেশন রুট পারমিটের প্রয়োজন আছে? পারমিটের প্রয়োজন নাই। না তাহলে স্যার আমরা লিখবো, আমাদের বক্তব্যটা হবে যে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী 18 30 ধারায় উল্লেখ করা আছে কোন কোন যানবাহনে রুট পারমিটের প্রয়োজন নাই। বিষয়টা কি ক্লিয়ার? সঠিক স্যার। বা কোন কোন যানবাহন রুট পারমিটের অব্যাহতিপ্রাপ্ত বা আওতামুক্ত। বিষয়টা বুঝতে পারছো তোমরা কি? এখানে কোনো মন্তব্য আছে হাফিজ? না স্যার, এখানে কোনো মন্তব্য আকরাম আছে নাকি? আকরাম কোনো মন্তব্য আছে? নাই স্যার। আচ্ছা, দেখো একটা প্রশ্ন আসছিল গাড়ির মালিকানা বদলি সংক্রান্তে করণীয় কি। তো মানে আমাদের কর্তৃপক্ষ যখন প্রশ্ন করে তখন এমন প্রশ্ন করে, মনে করে এটিএসআই এ মনে হয় এলএলএম পাস করে আসছে, আর এএসআই সে মনে করে এটিএসআই অশিক্ষিত, কর্তৃপক্ষ মনে করে এটিএসআই একজন মানে মাস্টার্স পড়ে আসছে, আর এএসআই মনে করে শালা অশিক্ষিত। কারণটা হলো, প্রশ্ন কি আসছে দেখো, ক একটি প্রাইভেট কার ক্রয় করার 6 মাস পর ক্ষয়ের নিকট বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হলো এবং অর্থ প্রাপ্তির সাপেক্ষে প্রাইভেট কারটি ক্ষয়ের নিকট হস্তান্তর করলো। এক্ষেত্রে ক্ষয়ের সপক্ষে প্রাইভেট কারটি মালিকানা পরিবর্তনের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ওটা কি এটিএসআই বুঝবো যে তুই মালিকানা, কারণ আইনে তো বলে দিয়েছে এটিএসআই কখনোই গাড়ির এই কাগজপত্র চেক করতে পারবে না, সে কাগজ ধরে টিএস এর কাছে নিয়ে যাবে বা সার্জেন্টের কাছে নিয়ে যাবে, তাই না? মানে এটা প্রশ্ন করলো এটিএসআই সাহেবকে, এখানে বোঝা যাচ্ছে এটিএসআই অনেক কিছু জানে। হ্যাঁ, জানতে হবে স্যার এখন। এই যে আজকে দেখলাম মিছিলে মেয়েরা বলতেছে, মানে দেখলাম যে ইউটিউবে মিছিলরা বলতেছে যে পুলিশ কি জানি কয়, সরকারের কি মানে পাঁচাটা না কি হাবিজাবি বলতেছে, মানে এমন ভাষা লিখতেছে যে পুলিশ একেবারে কিছুই না। আবার একটা মেয়ে বলতেছে যে একজন এসএসসি পাস টোকাই, পুলিশ হলো টোকাই। সে মেয়েটা বলতেছে যে কিভাবে মাস্টার্স পড়েও একটা মানে স্টুডেন্টের সাথে এরকম আচরণ করে। তোর বাবা তো ওকে শিখায় নাই। ওর বাবা আমার তো দুটো বাচ্চা আছে, আমার বাচ্চা দুটোর কিন্তু এখন চাকরির বেশি প্রয়োজন। মেয়ে আইনজীবী, বিসিএস ট্রাই করতেছে, জুডিশিয়াল ট্রাই করতেছে, যুদ্ধ করতেছে, ছেলে এলএলএম করতেছে, আর দুটো পরীক্ষার পরে বন্ধ হয়ে গেল। ওর ওর 2 মাস একদিন শেষ হয়ে যেত, ওর মাস্টার শেষ হয়ে যেত, ওটাও উকিল। তো এখন তো তারা চাকরির জন্য দৌড়াবে, তো আমার বাচ্চা তো যায়নি, আমার বাচ্চা তো রাস্তায় যায়নি, তারা তো কোনদিন বললো না যে রাস্তায় যাই। তোমার সন্তানকে যেভাবে তুমি শিখাবা, যে শিক্ষকরা মূল উদ্দেশ্য কি জানো? মূল উদ্দেশ্যটা হলো এখানে সবকিছু মিলিয়ে আমাদের যে কথাটা আমি বলতে চাচ্ছি, আমরা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং বিভিন্ন ভাবে আমরা যেটা দেখতেছি যে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার যাতে না করে, পুলিশ যেন সরাসরি কাউকে গুলি না করে। আসলে পুলিশ কাউকে সরাসরি কখনো গুলি করে না। আবার পিআরবিতে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা আছে মানুষের মাথার উপর দিয়ে গুলি করা যাবে না। বুঝতে পারছো? দেহ ব্যতীত ফাও জায়গায় গুলি করা যাবে না, এতে মশকরা পায়। স্পষ্ট পিআরবি 153 বিধিতে বলা আছে। এটা পড়ছো কখনো? যে লক্ষ্যবস্তু নির্ধারিত উদ্দেশ্য বস্তু, করে গুলি করতে হবে। লক্ষ্যবস্তু থাকতে হবে। এখানে মাথা টাথা না, বলছে উপর দিয়ে ফাও, মাথার উপর দিয়ে ফাও গুলি করা যাবে না, নিরপরাধ লোকও মারা যেতে পারে। পুলিশ কখন গুলি করতে পারে স্পষ্ট পিআরবিতে উল্লেখ করা আছে, পুলিশ কখন গুলি করতে পারবে। সেখানে তিনি গুলি বন্ধের নির্দেশনা চাচ্ছেন, পুলিশ গুলি করবে না। তো জনসাধারণ দুষ্কৃতিকারী যখন মনে করবেন পুলিশ গুলি করবে না, তখন তো তুমি কি পুলিশকে ছেঁচা বাগিয়ে লাঠি দিয়া জনসাধারণ, তখন এটা ঠেকাবে কে? এটা তখন কে ঠেকাবে? সবার উদ্দেশ্য একই। তুমি দেখবে যখন বক্তব্য দিচ্ছে ওখানে বিএনপির সাবেক সিনিয়র কর্মকর্তাগণ আছেন, বিএনপির কি জানি বলে অ্যাডভোকেট বারের সভাপতি মাহবুবুদ্দিন খোকন সাহেব আছেন, মোহাম্মদ আলীকে দেখলাম, আরো অনেকগুলোকে দেখলাম যারা নাম করা আইনজীবী, যাদের কাছে আমাদের পরিচয় ছিল বিএনপি, তাদের সাথে তারা যেটা খান্না বিএনপি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য সরকারকে যাতে ঘটে যায়, সাথে তার ভাইরাল হয়।
এখন এরা তো আর কিছু মনে করে না। তো এখন কেউ যদি মনে করে যে পুলিশ পড়াশোনা জানে না, তো সেই ভুল করবে। পুলিশের পড়াশোনা একেবারেই কম, এটা আমরা সবাই জানি। কিরকম জানি একেবারেই কম বলতে, এসএসসি তে আমাদের কনস্টেবল নিয়োগ হয়, এই কনস্টেবল থেকে এডিশনাল এসপি এসপি পর্যন্ত অনেকে হয়ে গেছে, এখন এডিশনাল এসপি হচ্ছে, এএসপি তো অনেক আছে। আমারই তো আবার এএসপি তে নাম চলে গেছিল আমারই। তো বিষয়টা হলো এরকমই। তো এখন এই যে ব্যক্তিগুলো আছেন, আমাদের একজন কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর, তিনি কিন্তু আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ে যিনি বসে আছেন, তাদেরও কিন্তু ওই পিসিপিআর গুলো যাচাই এনারাই করেন এখানে। কিন্তু কিন্তু তাই বলে একজন কনস্টেবলকে অশিক্ষিত বা পুলিশ সদস্যকে অশিক্ষিত বলার কোনো সুযোগ নেই। আজকে যদি পুলিশের লোক নেওয়া হয়, তো দেখা যাবে যে জায়গা নেই। এই আন্দোলনের মধ্যে যদি কালকে নিয়োগের জন্য দেওয়া যায়, রাজারবাগের আশেপাশে জায়গা থাকবে না, এটা বলা যায়। এক কনস্টেবল দেখলাম সে চাকরি ছেড়ে দিবে, ও চাকরি ছেড়ে দিয়ে, ওর মতো লোক চাকরি ছেড়ে দিলে কি, চাকরি ছেড়ে দিয়ে দেখো না, তোমাকে দারোয়ানি করে খেতে হবে। তুমি এমন কোন এলএলএম কমপ্লিট করো নাই যে আইনজীবী হিসেবে কাজ করবা, এমন কোন র্যাঙ্কে ছিল না প্রাইভেট কোম্পানি কি তোমাকে কি ম্যানেজার পোস্টে চাকরি দেবে? কে? জাফর ইকবাল। জি স্যার। তো এই জন্য বলা আমাদের যায় পুলিশের, বাস্তব। হ্যাঁ, এই জন্য আমাদের পুলিশের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আইনগুলো জানতে হবে। তো এই জন্য কর্তৃপক্ষ মাঝে মাঝে মনে করে যে এটিএসআই টিএসআই অনেক শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা তারা নিয়ে আসছে ডিপার্টমেন্টে, তাদের জানা দরকার। এই জন্য তুমি গাড়ি কিনলে, একজন পাবলিক গাড়ি কিনলো, গাড়ি কেনার পর এই পাবলিকটা কতদিন পূর্বে তার নামে ট্রান্সফার করবে, এটাও তোমাকে জানতে হবে। এটা কত ধারার প্রশ্ন? 21 ধারা প্রশ্ন স্যার। 21 দ্বারা স্যার সড়ক পরিবহন আইনের কতদিনের মধ্যে তাকে আবেদন করতে হবে? 30 1 দিন। মাসের ভিতরে স্যার। 1 মাস। পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মধ্যে পার্থক্য লিখুন। দেখো, পেশাদার ড্রাইভিং লাইসেন্স, অপেশাদার ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে পার্থক্য লিখুন। তো পেশাদার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে সড়ক পরিবহন আইনে নির্দিষ্ট করে বলা আছে, কিন্তু অপেশাদার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে বলা নেই। তবে ইদানিং একটা সার্কুলার আসছে, সেখানে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে, নাকি রাজলক্ষ্মী? বিডিতে স্যার আছে। জি স্যার। জি স্যার। সড়ক পরিবহন বিধিমালা 2022-এর 2-এর হ্যাঁ, আমরা দেবো। তা এখন প্রশ্ন হলো যে যদি এরকম কেউ না পারো, তো এখন কথাটা হলো কি বলা আছে যে এখন পেশাদার ড্রাইভিং লাইসেন্স, তার মানে বলতে হবে যে পেশাদার ড্রাইভিং লাইসেন্স অপেশাদার। তাহলে পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে প্রথম যদি আমরা আসি, ধারা দিতে হবে। 6 ধারায় কি বলা আছে? পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হইতে হবে কমপক্ষে কত বছর? 21 বছর। অপেশাদারের ক্ষেত্রে বয়স হইতে হবে কত বছর? 18 বছর। আচ্ছা, পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তি কোন ধরনের গাড়ি চালাতে পারবেন? বেতনভোগী। বেতনভোগী। আর অপেশাদারটা ব্যক্তিগত, এই তো নাকি? জি স্যার। আহ পেশাদার পেশাদার গাড়ির লাইসেন্সের মেয়াদ হচ্ছে 5 বছরের জন্য, আর অপেশাদারের জন্য হচ্ছে 10 না, বছরের জন্য। ওগুলো তো আছে, বহু পার্থক্য আছে। আমার কথা হলো যে আমরা যতটুকু পারি পেশাদার, পেশাদারের ক্ষেত্রে ড্রপ টেস্টের প্রয়োজন আছে, অপেশাদারের ক্ষেত্রে প্রয়োজন নাই। পেশাদারটা 5 বছর পর রেনু করতে হয়, আর অপেশাদারটা 10 বছর পরে। পেশাদারের ক্ষেত্রে পুনরায় পরীক্ষা হয়, অপেশাদারের ক্ষেত্রে হয় না, হয় নাকি? না স্যার। না স্যার। এগুলো যাক, এগুলো যদি কেউ মোটামুটি সুন্দর করে উপস্থাপন করতে পারে, তাহলে সে পাস করতে পারবে। কি দীপ্তি রানী, আমাদের ক্লাসে তো তুমি হঠাৎ করে আসছো, তো তোমার কি কোনো কিছু বলার আছে? দীপ্তি রানী, কিছু বলার আছে তোমার? নাই। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসছিল, অনুমোদিত লেডেনের ওজনের অতিরিক্ত ওজন বহন করে কোনো মোটরযান একটি আবাসিক এলাকার সড়কের পার্শ্বস্থ অবকাঠামোর ক্ষতি সাধন করলো, এক্ষেত্রে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা যাবে? গৃহীত ব্যবস্থা প্রতিপালনে ব্যর্থ হলে করণীয় কি? এটা কত ধারার প্রশ্ন?
43 দ্বারা। তাহলে যদি ব্যর্থ হয় তাহলে কি হবে? 43-এ কত? 86 ধারার মধ্যে শাস্তিযোগ্য অপরাধ হবে স্যার সড়ক পরিবহন আইনের। অর্থাৎ 43-এর সাথে কি বলা আছে এখানে? জরিমানা দিতে বাধ্য, না দিলে কি হবে? তার পাবলিক ডিমান্ড রিকভারি আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। হ্যাঁ, 86 ধারার কথা আসতেছে কেন আবার? এই প্রশ্নটা 43 ধারার প্রশ্ন। যাই হোক, গোপন 43 সংবাদের ভিত্তিতে রাতের বেলা একজন এটিএসআই নিচু বাজার এলাকায় বাদামপট্টির পাশে সার্কুলার রোডে গিয়ে একটি লোডকৃত ট্রাক দেখতে পেলেন। ট্রাকের নম্বর প্লেট এবং লেখার ধরন দেখে সন্দেহ হয়। তিনি ভালোভাবে পরীক্ষা করে দেখতে পান যে ট্রাকটির নম্বর প্লেট মূল প্লেটের উপর বসানো। এক্ষেত্রে সংগঠিত অপরাধের ধরন এবং শাস্তি আলোচনা করুন। সড়ক পরিবহন আইনের 17 ধারা 17 এবং 73 ধারা। 70 ধারা। আচ্ছা, পুলিশ ফাঁড়ির ইনচার্জ ক রাত্রিকালীন টহল ডিউটি করার সময় আগ্নেয়াস্ত্র সহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ক রাত্রিকালীন টহল ডিউটি করার সময় খকে গ্রেপ্তার করে সরাসরি থানায় নিয়ে আসেন। থানা ডিউটি অফিসার জব্দ তালিকা প্রস্তুত করেন। এক্ষেত্রে কার কি অপরাধ হবে তা বর্ণনা করুন। এখানে দেখো, পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাত্রিকালীন টহল ডিউটি করার সময় আগ্নেয়াস্ত্র সহ একজন ব্যক্তি গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা তার অপরাধ হয়নি। তিনি জব্দ তালিকা প্রস্তুত না করে চলে এসছেন, এটি এখানে কিন্তু বলা হয়নি যে ইচ্ছাকৃতভাবে। এটা এখানে র্যাঙ্কের কথাও কিন্তু বলা হয়নি। এখানে ফাঁড়ির ইনচার্জের পদবীও কথা বলা হয়নি। এখানে তিনি দুইভাবে বলতে পারেন যে ফাঁড়ির ইনচার্জ তার দায়িত্ব ছিল ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত করা। তিনি জব্দ তালিকা ঘটনাস্থলে প্রস্তুত না করায় অদক্ষতার পরিচয় দিয়েছেন। অর্থাৎ তিনি একজন অদক্ষতার পরিচয় দিয়েছেন। তবে থানার ডিউটি অফিসার তিনি নম্বর 44 পিআরবি 280 বিধি অনুসরণ করে ক নামক পুলিশ অফিসারের উপস্থাপন মতে জব্দ তালিকা বলে জব্দ করে যেটা হেফাজতে নিয়েছে তাতে কোনো অপরাধ হয়নি। কারণ ও জব্দ না করতে পারে, তাই বলে এ জব্দ না করে তো থানায় রাখতে পারবে না। বিষয়টা বুঝতে পারছো? তুমি টহল ডিউটি করাকালে একটা পিস্তল পেলা, তুমি জব্দ করো নাই, তুমি জব্দ করো নাই, এটা হয়তো তোমার গাফিলতি না, এটা তোমার অযোগ্যতা, তুমি হয়তো বোঝো নাই কিংবা তুমি ভুল করে করো নাই, সেটা আলাদা বিষয়। কিন্তু থানালা কখনো জব্দ তালিকা ছাড়া কোনো অস্ত্র কাছে রাখতে পারবে না। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। তাহলে থানাওয়ালা যে জব্দ তালিকা প্রস্তুত করছে, তার প্রস্তুত করা কি অবৈধ হয়েছে? তার কোনো অপরাধ হয়েছে? না, তার কোনো অপরাধ হয়নি। অপরাধ নাই। এই প্রশ্নগুলো এই জন্য দিচ্ছে তোমার করণীয় কি, অনেকে বলবে তার অপরাধ হয়েছে, ফলে তোমরা তো জানো না। বক্তব্য এটা না, বক্তব্য হলো যে তুমি করো নাই ঘটনাস্থলে, সেটা তোমার অপরাধ। আর তুমি ডিউটি অফিসার, তুমি করেছো, এটা তোমার কোনো অপরাধ হয়নি। কথাটা লিখতে পারো যে তার দায়িত্ব ছিল ঘটনাস্থলে জব্দকে প্রস্তুত করা। এইটুকুই। কারো কোনো বিষয় আছে এখানে বুঝতে? না স্যার। আচ্ছা, মোটরযান ফিটনেস কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা ক এর সাথে ক্ষয়ের এক বাস মালিকের সুসম্পর্ক থাকায় খকে ইকোনমিক লাইফ অতিক্রান্ত একটি বাস যাত্রী পরিবহনের অনুমতি প্রদান করেন। এক্ষেত্রে আইনের কি ধরনের ব্যত্যয় হয়েছে উল্লেখ করুন। অর্থাৎ 25 ধারায় বলা আছে ইকোনমিক লাইফ অতিক্রান্ত অর্থাৎ চলার অযোগ্য, যেটা কিনা চলার অযোগ্য, অর্থাৎ ইকোনমিক কি অর্থ আয়ের অনুপযোগী কোনো যানবাহনকে যদি কোনো ব্যক্তি ফিটনেস দেয় কিংবা চলার অনুমতি দেন, সেক্ষেত্রে তার শাস্তির কথা বলা হয়েছে এখানে 25 ধারায়। এখানে আবার ভুলে ওই পিআরবি নিয়ে যায় না, পুলিশের 7 ধারা নিয়ে যায় না, এখানে ওই বিআরটি এর লোকের কথা এখানে বলা হয়েছে। পুলিশের 25-এর 2 উপধারা উল্লেখ করা যায় স্যার, বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে স্যার। এক আর দুই দুইটাই দেবো স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, না, 1 আর 2 দুটোই হবে।
দুইটা হ্যাঁ, দিব স্যার, এক আর দুইটাই দুই। হবে। রাত্রিকালীন টহল টিম রাস্তার পাশে কনমক এক নারীকে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে সে পতিতাবৃত্তির সাথে জড়িত। এক্ষেত্রে টহল টিমের ইনচার্জের করণীয় আলোচনা করুন। অনেকে এখানে অনেকগুলো ধারা দিয়েছে, নারীটাকে আপনি 290-তে গ্রেফতার করবেন ইত্যাদি ইত্যাদি, সুযোগ নাই। এটা আপনার বাস্তবতার প্রশ্ন। একটা জিনিস মনে রাখবে, কেউ 54 ধারা যে 9টা উদাহরণ আছে সেখানে কি কোথাও বলা আছে 1 থেকে 9 পর্যন্ত যে উদাহরণ আছে সেখানে কিন্তু কোথাও বলা নাই যে যৌন অপরাধের জন্য কাউকে গ্রেফতার করা যাবে। তো একজন নারী, সে পতিতাবৃত্তি করে, সে নিজেই স্বীকার করেছে যে আমি দেহ ব্যবসা করেছি। তুমি যদি এমন হতো যে দেহ ব্যবসা করার অবস্থায় দেখলেন, তা নারীর মুখের কথার উপরে আপনি তাকে 290 হিসেবে গ্রেফতার করবেন? এটা কি ঠিক হবে? যেহেতু এটা কি নারী, এখন আপনি তো 290 এমনও করতে পারবেন না যে নারীটির দেহ ব্যবসা করুক, আমি পুলিশ পাহারা দিলাম, তাও তো করতে পারবেন না। তাহলে আপনার করণীয় কি? আপনার করণীয় হবে নারীটার হেফাজতে, মানে নারীটাকে হেফাজত করা, অর্থাৎ নারীটা যাতে আপনার কাছে এসছে, নারীটাকে আপনিই রেখে দিবেন। রেখে দিবেন কি উদ্দেশ্যে? মানে তার নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার উপরেই বর্তাবে। যতক্ষণ পর্যন্ত সে নিরাপদ নয় ততক্ষণ পর্যন্ত তাকে আপনি নিরাপত্তা দিবেন এবং তার নিরাপদ স্থানে প্রেরণের ব্যবস্থা নেবেন। আপনি তাকে হাজতখানায় ঢুকাইতেও পারবেন না, কারণ সে, আপনি পান নাই তাকে দেহ ব্যবসা করা অবস্থায়। প্রশ্নে কিন্তু বলা নেই, আছে? না স্যার। একটা নারীকে সন্দেহ হলে, নারীটি বললো যে আমি পতিতাবৃত্তি করি, তাকে আপনি চালান দিতে পারবেন? কোথাও না বলা স্যার, আছে? না স্যার, একজন ব্যক্তি যদি থানায় এসে বলে স্যার আমি চোর, আমার চালান দেন, মামলা ছাড়া কি আপনি চালান দিতে পারবেন? সুযোগ নাই না, স্যার। তার অপরাধ না দেখলে আপনি, মানে ঘটনাটা হলো এইরকমই। এটা হলো কিছু মেধার প্রশ্ন। স্যার যাই হোক, একটা পুরাতন চুরির মামলায় দিয়ে দেয়। ওগুলা তো দেয়, এগুলা ওই না, এগুলো সাধারণত অনেক সন্তানেরা এই যে লাফালাফি করতেছে, অনেক সন্তানেরা এডিক্টেড, বাবা মা অতিষ্ঠ হয়ে পুলিশের কাছে গিয়ে বলে যে ভাই আমি তো আর পারতেছি না, এর একটা সাইজ করেন, এর একটু কয়েকদিন পাঠান। তখন জেলখানায় পাঠাবে কি করে, তখন আন্দাজি একটা পেন্ডিং মামলা দিয়ে দেয়। বুঝতে পারছো? তো ওই যে তোমরা তো এখানে তোমরা অনেকগুলো বিষয় তো জানো না, যে আমার এখানে আমি কিন্তু, স্যার হ্যাঁ, স্যার এটা কি এই যে স্যার 268 290 এর ভিতরে পড়বে স্যার? না না, সুযোগ নাই, সুযোগ নাই। এটা সরাসরি একটা বাস্তব অভিজ্ঞতার প্রশ্ন। সে সংশ্লিষ্ট এটিএস এর দায়িত্ব হবে ওই নারীটার হেফাজতে গ্রহণ করা এবং সে নিরাপদ স্থানে না যাওয়া পর্যন্ত তাকে নিরাপদে রাখা। স্যার, হ্যাঁ, যদি মানে ওরকম কিছু করতে দেখতে পায় প্রকাশ্য স্থানে, তাহলে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবে স্যার? এইরকম হলে মহানগর এলাকা হলে মহানগরে আলাদা ধারা আছে। আর এখানে যদি যে গ্রাম লেভেলে হয় 290-তে তাকে চালান দিতে পারে। বুঝতে স্যার, পারছো? স্টুডেন্টকে হ্যাঁ, চালান দিল স্যার, আপনার গ্রেফতার করে তো নিতে হবে, স্টুডেন্ট মোতাবেক নিয়ে যাবে নাকি? না, এখানে অনেকগুলো বিষয় আছে। এখানে অসামাজিক কার্যকলাপের কারণে এখন 290-তে আসলে বিনা পণে গ্রেপ্তারের কোনো অধিকার নাই। নাই স্যার। তো এই জন্যই তোমাকে মনে করতে হবে যে প্যানেল কোডের 268 থেকে 290 পর্যন্ত যে ধারাগুলো আছে, এই ধারা যেগুলো নাই সেক্ষেত্রে, মানে এর এমন একটা কাজ যে কাজ এখানে উল্লেখ করা হয় নাই। বুঝতে পারছো? এগুলো অনেক বিষয় আছে, এত দরকার নেই তোমাদের জানার। তো এখানে কোনো অবস্থাতেই তাকে ওই যে আমরা কি জানি বলে জেলখানায় পাঠাবো, এটা করব এটা করব, 290 বানাবো, এটা কোনো, বিষয়টা ক্লিয়ার? জি স্যার। তো এই আহ, মানে প্রশ্নগুলো একটু বুঝতে সমস্যা হয়, চেষ্টা করবা প্রশ্নগুলো ভালো করে বুঝে তারপর উত্তর দেওয়া। যে কারো কিছু বলার আছে? না স্যার। শোনো, ওই যে আমি তো লেখালেখি করি, তো আমি এখন থেকে আরো 5 বছর মানে চাকরি রিটায়ার্ডে আসার আগে আমি একটা কাহিনী লিখেছি, তো ওই যে আমার কাছে এখনো আছে। আমি ইদানিং আর লেখি না, ওই আগের গুলো আছে। তো ওখানে গল্পটা ছিল এরকমই, একটা লোক, ওই জেল সুপারটা ছিলাম আমি। তো অভিনয়ের মধ্যে ছিল যে একজন ব্যক্তি, সে এসে বলতেছে
যে ভাই আমাকে জেল থেকে পাঠাবেন না, আমি জেলখানায় থাকতে রাজি আছি, তো বাড়ি যেতে রাজি না। তার মানে এটা বৃদ্ধাশ্রমের কাহিনী নিয়ে। তো বিষয়টা হলো এরকম, অনেক লোকজন আসে, সে স্বেচ্ছায় জেলখানায় যেতে চায় কারণ তার পরিবারের কারণে বা তার সন্তানের কারণে, কিন্তু আপনি তো তাকে এই মামলা দিতে পারেন না। কালকে হুট করে সে বলবে স্যার আমি থানায় গিয়ে বলছিলাম, তো পুলিশ আমাকে এই কাম করছে, তা পুলিশ তার মানে ফাও অ্যারেস্ট করলো নাকি? বিপদে আসলে আর কেউ নাই। এই যে ডিবি অফিসে নিয়ে খাওয়াইছে দাওয়াইছে, এখন বিপদ বুঝুক কোন হয় আর উদ্দেশ্যে, এক জ্বালা। কোন উদ্দেশ্যে, কার নির্দেশে নিছে, এগুলো যাও লিমিট। তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো। কালকে কোনো ক্লাস হবে না, শনিবার রাতে যত সময় তোমাদের ক্লাস হবে। আগামীকাল রাতে কোনো ক্লাস হবে না, শনিবার যত সময়ে তোমাদের ক্লাস হবে। আর তোমরা যারা এখনো সামিদুলের কাছে আমার দান খয়রাতের টাকা দেও নাই, সামিদুলের কাছে দিয়ে দিও, ঠিক আছে? জি স্যার। স্যার অপেশাদারে স্যার ওই যে নেটের ভাড়াটা সমস্যা কত থাকার হবে স্যার? জন্য, কি অপেশাদার স্যার কি বললা? নেটের সমস্যা, স্যার স্যার নেটের অপেশাদারের সমস্যা ধারাটা থাকার কত জন্য, হবে স্যার? অপেশাদারের অপেশাদার ধারা 2022-এ একটা সংশোধনী আসছে, বুঝতে পারছো? 2022-এ একটা উদাহরণ 2-এর কত জানি এখানে আছে। 2 এর ক স্যার? অপেশাদারে বিধিমালা স্যার। এখানে এই যে তোমার বিধিমালা চলে আসছে একটা, এটা কি 2022-এ না? 2022 বিধিমালা 2 এর ক স্যার। বিধিমালা তো আমি দেখতেছি না এখানে, আমার এখানে নাই। 2-এর কথাই ওখানে উল্লেখ করা আছে। তোমরা দেখে নিও এই বিষয়টা, আমার কাছে এটা নাই, ওটা নতুন বই যারা নিছে তাদের কাছে আছে। যাই হোক, আর কারো কিছু বলার আছে তোমাদের? কি কিছু বলার আছে? না স্যার। বলেন না স্যার। তো পরীক্ষার আর 1 মাস আছে স্যার। টাকা আমরা স্যার প্রয়োজন বোধে ডাবল দিব স্যার। ক্লাস তো 2 বার নিলেই ভালো হয়। ক্লাসটা তো রাতের বেলা, সকালে এসআইদের ক্লাস নেওয়া লাগবে। এর সাথে তোমাদের দিলে মূল পরীক্ষার সময় মিলবে না, বুঝতে পারছো? মূল পরীক্ষার সাথে মিলবে না, তা এখন এই জন্য তোমাদের তো সকালে নেওয়ার কিছু নেই। তোমাদের এই ক্লাসটাই তোমাদের একটু আমরা যেটার চেষ্টা করব, দেখি। একটু সময় আরো বেশি করলে ভালো হয় স্যার। এই সময় সময় বেশি করা বলতে 12টা পর্যন্ত করলে তো করতে পারবে না। তোমাদের ক্লাসটা আমরা দেখি কি করা যায়, ব্যবস্থা তো স্যার একটা করতে হবে। হ্যাঁ স্যার আমি একটা কথা বলি স্যার। হ্যাঁ বলো। আমাদের ক্লাস সম্ভবত প্রপারলি নিতে পারবে না আমার মনে হয় আগামী এই মাসের রানিং মাসের 18 তারিখ কি 17 তারিখ পর্যন্ত। তারপর আমরা বিভিন্ন কোর্সে এঙ্গেজ হয়ে যাব, যার জন্য অন্তত 15 তারিখ পর্যন্ত একটু টাইম বাড়াই বা অন্য কিছু যদি টাইম বাড়ায় অন্তত 20 মিনিট বাড়াই দিলে স্যার সমস্যা নেই আমাদের। তোমাদের 20 15 মিনিট তারিখে লাগে আমরা না তো? ক্লাস করতে পারবো না মনে হয় স্যার। না না ঠিক আছে, তোমাদের যেটা আমরা দেখি চেষ্টা, একটা আলোচনা ব্যবস্থা করব আমরা একটা কিছু। 18 তারিখের পরে আমরা করতে পারবো না ক্লাস স্যার। কেন, তোমরা কোর্সে গেলে সমস্যা কোথায়? কোর্সের সাথে তো এটার কিছু রাতে নেই। করতে পারবো কিন্তু আপনি এমনি দিনে করতে পারবো না, রাতে করতে পারবো আমরা। দিনে তো তোমাদের ক্লাস নেওয়ার সুযোগ নেই, দিনে তোমাদের ক্লাস নেবো কোথাও কখন? দিনে আমরা সকালে যদি নেন সকাল করা সম্ভব না স্যার আমার তোমরা মনে কি হয়। ভাবছো এই আন্দোলন এইভাবে যাবে, এর মধ্যে পরীক্ষা হবে? জি স্যার পরীক্ষা হয়ে যাবে স্যার। স্যার এর মধ্যে সব হয়ে যাবে। হ্যাঁ রাকে বলো। পরীক্ষা তো আমাদের মোটামুটি কাছাকাছি চলে আসে স্যার। সাজেশন সম্পর্কে প্রশ্ন তো স্যার অনবরত গুলা, এর মধ্যে ফট করে কোনো সাজেশন দেওয়া যায় কিনা স্যার? না আমরা কোনো সাজেশন আপাতত দিচ্ছি না। সাজেশন দেবো না এ কারণেই যে পরীক্ষায় সাজেশনটা মানুষকে অলস করে দেয়। হ্যাঁ সাজেশনটা পরে, আগে আমরা আলোচনা করি। ওই আচ্ছা ঠিক সাজেশন, আছে। সাজেশন এবং সূচি এ দুটা মানুষকে ক্ষতি করে দেয়। সূচি কখনো পড়তে হয় না। সাজেশন দিলে দেখা যাবে যে স্যারে যেহেতু সাজেশন গুরুত্ব মনে করছে ওটাই পড়ে রয়েছে। বিগত সালের, বিগত 10-12 বছর থেকে যেগুলো প্রশ্ন আসছে আমরা এগুলো আলোচনা করতেছি, এর মধ্যে আমরা পেয়ে যাব। ঠিক আছে? পড়লে হয়ে স্যার যাবে স্যার, এরপরে লাগবে না ঠিক স্যার। আছে। হ্যাঁ স্যার এই যে একটা সামিদুল, প্রশ্ন স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে ভ্রমণকালে হাত করার ব্যবহার স্যার, এটা স্যার 703 হবে না 330 হবে স্যার? 703, 703। হুম জি স্যার, ঠিক আছে স্যার। স্যার
হ্যাঁ বলো। ওখানে বইয়ের ভ্রমণকালে 703-2 আছে মনে হয় স্যার, ওটা বলছে যে শুধু আসামি অসুস্থতার ক্ষেত্রে বলতে স্যার। শোনো, এই 703-এ বিভিন্ন ভাবে বলা আছে, অর্থাৎ আপনি আসামি যখন এসকর্ট করবেন, এসকর্ট করা মানে কি? ভ্রমণ করা। ভ্রমণ করা মানে এই নয় যে আসামিকে নিয়ে আপনি বেড়াইতে গেছেন। এখানে বক্তব্যটা বোঝাচ্ছে যে আসামি এসকর্ট করাকালে হাত করা ব্যবহার পদ্ধতি, বিষয়টা বুঝতো? সেখানে ভাগ করা আছে। আপনি নদীতে গেলে কিভাবে কি করবেন, সমতলে গেলে কি করবেন, এখানে উল্লেখ করা আছে। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, ওই 307-এর ভিতরে সব। কি জানি বলছিলা তোমরা, কি জানি বলছিলা সামেদুল? স্যার কি জানি বলতেছিলা তোমরা? ওই যে শরীফুল ভাই, শরীফুল স্যার বললো। কি? স্যার হ্যাঁ বলো। স্পটকালে কোনো কয়েদির মৃত্যুবরণ করলে স্যার এই ধারাটা এই 307-এর কত আসবে, ট না ঠ? ওখানে শোনো, এটা আমাদের এখানে বলা আছে, আমি তোমার বলি। আমাদের হয়তো স্যার ওইটা 307-এর টয়ের 1-5। এখানে 307-এর মধ্যে অনেক কিছু উল্লেখ করা আছে। এখানে আমাদের ভুলও হতে পারে টাইপিং এ, বুঝতে পারছো না? এটা নিয়ে কিছু না, তোমাদের তো বই দেখে পরীক্ষা। 307 না, 703। 307 বলো কেন তোমরা? 303 স্যার, 303। 303 কেন? 703-এর। 703 দেখো, টয়ের 1-এ যে কথাটা বলা আছে যে রেলযোগে ভ্রমণের সময় হেফাজতে কোনো অসুস্থ হয়ে পড়লে, আচ্ছা এখানে অসুস্থর কথা বলা আছে, মারা গেলে, এই যে 5-এ বলা আছে কয়েদিকে মৃত্যুর সম্পর্কে। আচ্ছা এখানে দেখতে হচ্ছে এতগুলো তো একসাথে। রেলযোগে অসুস্থ হয়ে পড়লে, আক্রান্ত হলে জানাতে হবে, নৌকার সময়, হাজতখানায় কুলি, ভ্রমণকালে অসুস্থতার ক্ষেত্রে, হাত করা, কয়েদির মৃত্যুর সম্পর্কে এসকর্ট কমান্ডার নিকটস্থ ঘটনা থানাকে জানাবেন, সেখানে কয়েদি মারা গেছে। এই যে এখানে হলো 5, টয়ের 5, বুঝতে পারছো? জি স্যার, ট এর 5 বুঝতে পারছি স্যার। টর পরে ঠ, ঠ কি উল্টো হয়ে গেল? ড আছে, টটা কি এই ট বাতিল নাকি ড স্যার? এগুলো বাদ, টয়ের 5 দাও এখানে। টাকার ট। শোনো, একটা জিনিস আছে, ওই যে অনেকেই বলছে যে, শোনো, এসকর্ট কমান্ডারের প্রতি বলা আছে, এসকর্ট কমান্ডারের প্রতি যদি হামলা চালানো হয় তাহলে তিনি কি করবেন? এসকর্ট কমান্ডারের প্রতি হামলা চালালে তিনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন, সবকিছু এখানে উল্লেখ করা আছে। কিন্তু তাই বলে ওই যখন প্রশ্ন আসে যে পুলিশ কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, এটার সাথে ওটার কিছু নেই। পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, পিআরবি 153 বিধিতে স্পষ্ট উল্লেখ করা। যাই হোক, আমরা আপাতত শেষ করি। তো সবাই ভালো থাকো। শনিবার যথাসময়ে আমাদের ক্লাসটা হবে, ঠিক আছে? জি স্যার। শুক্রবারে ক্লাস হয় না তো, যেহেতু পরীক্ষার সামনে, যতটুকু পারো মূল বই দেখবা। মূল বইয়ের মধ্যে যেগুলো নিজেকে আগে মনের থেকে বের করতে হবে যে কোনটা আমার জন্য গুরুত্বপূর্ণ। তো তোমাদের সড়ক পরিবহন আইনের ধারাগুলো সব মুখস্থ আছে, কিন্তু সড়ক পরিবহন আইনের কিছু মাঝের বিষয় আছে যেগুলো তোমাদের জানা নেই, এগুলো তোমাদের পড়তে হবে। স্যার হ্যাঁ, আমার তো পিআরবি প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড আলাদা আলাদা দুইটা বই আছে। তা আমাকে একজন বললো যে ওই আগের যে পিআরবি প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড আলাদা আলাদা আছে, ওইটার চাইতে নাকি ওই প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডে অ্যাটাচড যে বইটা আছে ওইটা নাকি ভালো স্যার। এটা কোনো ভালো না, একই জিনিস, একজন আর একটা লেখছে ভুয়া। গাজী শামসুর রহমানের প্রথম দ্বিতীয় খণ্ড, ওটাই সবচেয়ে বেস্ট স্যার। ওই প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড সঠিক? হ্যাঁ সঠিক সঠিক। এটা হলে নেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, এটা সামিল ভাই আছে না? জামাতুল ভাই, তাহলে আপনি আমারে ওই যে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড অ্যাটাচড যেটা আছে ওইটা আমাকে একটা বই, ওইটা স্যারের বইয়ের সাথে পাঠাই দেবেন, কালকে আমি টাকা পাঠাই দেবেন। ওটা কয় টাকার দাম আমাকে একটু বলবেন, আমি একসাথে টাকা পাঠাই দেবো স্যার। এই নেটের জন্য সমস্যার জন্য আমি টাকা পাঠাইতে পারিনি।
আচ্ছা, ঠিক আছে স্যার, ওটা তো আপনার তো প্রথম ঠিক খণ্ড আছে, বলতে কি সবাই ভালো পিআরবি থাকো। বই না তো, ওটা তো স্যারের আর বই যেটা এসছে যেটা সূচক। বললাম সামেদুলের কাছে আমার পয়সা করে গুলো দিয়ে দিও। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। কথা হবে শনিবার রাত্রে। ভালো থাকো। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার।